হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ফিজিক্সের খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটি আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি পদক্ষেপে ঘটে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব নিউটনের প্রথম সূত্র। বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো একটি স্থির ফুটবল মাঠে একা একা পড়ে থাকলে সেটি সারা জীবন ওখানেই পড়ে থাকে কেন? আবার একটি সাইকেল চালানো থামিয়ে দিলেও সেটি কিছু দূর গিয়ে থেমে যায় কেন? এই সবকিছুর উত্তর লুকিয়ে আছে আজকের এই ক্লাসে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে নিউটনের প্রথম সূত্রের এই বিবৃতিটা একটু পড়ে নিই। দেখো, বলছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ কোনো বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির যে বস্তুটা, স্থির বস্তু স্থির বস্তু অর্থাৎ অর্থাৎ একটি বেগ শূন্য বস্তু যার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তার বেগ 0 মিটার পার সেকেন্ডই থাকবে। অর্থাৎ অর্থাৎ বস্তুটা স্থির থাকবে। আবার ধরো ধরো সমবেগে চলমান একটা বস্তু, মনে করি আমি যে ভি সমবেগে চলমান বস্তু, সে হচ্ছে ভি বেগে চলতেছে, সমবেগটা হচ্ছে ভি, তো ভি বেগে চলতেছে। তো এই ভি সমবেগে চলমান বস্তুটা হচ্ছে ওই ভি সমবেগেই চলতে থাকবে, ভি সমবেগেই চলতে থাকবে। তো বন্ধুরা, ওভারঅল আমরা যেটা বুঝতে পারলাম যে কোনো বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর বেগের পরিবর্তন হবে না। ওই যে দেখো, স্থির বস্তু অর্থাৎ বেগ শূন্য বস্তু স্থির থাকবে, অর্থাৎ বেগ শূন্য থাকবে। তার মানে কি, বেগের পরিবর্তন হচ্ছে না। আবার ভি সমবেগে চলমান বস্তু ভি সমবেগেই চলতে থাকবে। তার মানে কি, এক্ষেত্রেও কি বেগের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এখন বলতে পারি যে নো ফোর্স, নো ফোর্স অর্থাৎ বাইরে থেকে আমরা কোনো বল প্রয়োগ করতেছি না। নো ফোর্স অর্থাৎ বাইরে থেকে আমরা বল প্রয়োগ করতেছি না। তাহলে কি হবে বলতো? বেগের পরিবর্তন, বস্তুর বেগের পরিবর্তন হবে শূন্য। এটাই তো দেখো, ওই যে স্থির বস্তু স্থির থাকবে, 0 মিটার পার সেকেন্ড বেগের বস্তু 0 মিটার পার সেকেন্ড বেগেই থাকবে। আবার ভি সমবেগে চলমান বস্তু ভি সমবেগে চলতে থাকবে। তার মানে কি, বেগের পরিবর্তন হচ্ছে না, তাই তো? আচ্ছা দেখো, যদি বেগের পরিবর্তন না হয় তাহলে বন্ধুরা আমরা বলতে পারি যে ত্বরণ। অতএব অতএব ত্বরণ অতএব বস্তুর ত্বরণ কি হবে? বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে তাহলে ত্বরণ এ কি হবে বলো তো? আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। আর দেখো তো, ভি মাইনাস ইউ কত? জিরো, 0/t অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুর ত্বরণ হবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিমিলারলি মন্দন কত হবে? মন্দনকে আমরা এ দিয়ে প্রকাশ করি, বাট মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তো মাইনাস ভি মাইনাস ইউ বাই টি। তো তোমরা জানো যে ভি মাইনাস ইউ বাই টি এর ভ্যালু 0, তাহলে মন্দনও কত হবে? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বন্ধুরা, সর্বোপরি আমরা বলতে পারি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর ত্বরণ বা মন্দন হবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না। আই রিপিট, বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর ত্বরণ বা মন্দন হবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ বস্তুর বেগের পরিবর্তন হবে না। আর বেগের পরিবর্তন হবে না এর মানে হলো বস্তু যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় থাকবে। অর্থাৎ বস্তু তার অবস্থার পরিবর্তন করতে পারবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবশেষে একটা
সারসংক্ষেপ হিসেবে একটা কথা বলতে পারি, সেটা হলো যে কোনো বস্তুর নিজের ক্ষমতা নাই তার বর্তমান অবস্থা পরিবর্তন করার। এখান থেকেই আমরা মূলত বুঝতে পারি নিউটনের প্রথম সূত্র থেকে যে যদি তুমি বাহ্যিক বল প্রয়োগ না করো তাহলে কিন্তু সে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে নিজের অবস্থার পরিবর্তন করার ক্ষমতা নাই। বস্তুর নিজের কোনো ক্ষমতা নাই তার বর্তমান অবস্থার পরিবর্তন করার। তাই তো? এটাই তো বোঝা যায়। ওকে বন্ধুরা। তো যদি সেটাই হয় যে কোনো বস্তুর নিজের ক্ষমতা যদি নাই থাকে তার বর্তমান অবস্থা পরিবর্তন করার, তাহলে আমরা বলতে পারি না যে বস্তুটা আসলে যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় থাকতে চায়। যেহেতু তার নিজের ক্ষমতা নাই তার বর্তমান অবস্থা পরিবর্তন করার, সেহেতু আমরা বলতে পারি যে বস্তু যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় থাকতে চায়। তো শিক্ষার্থী বন্ধুরা, কোনো বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হয় জড়তা। এটাকে বলা হয় জড়তা। তাহলে নিউটনের প্রথম সূত্র হতে আমরা একটি বস্তুর একটি ধর্ম সম্পর্কে ধারণা লাভ করতেছি, সেটা হলো জড়তা। এইটা কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে যে নিউটনের প্রথম সূত্র হতে পদার্থের কোন ধর্ম সম্পর্কে ধারণা লাভ করা যায়। স্যার সেটা হচ্ছে কি জড়তা। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা ধারণা লাভ করতে পারি একটা টপিক, সেটা হলো জড়তা। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা সম্পর্কে ধারণা লাভ করতে পারি। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তা সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারতেছি যে বস্তু যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা প্রবণতা, এটাকেই বলা হয় জড়তা। ওকে, এখন এই জড়তা বিষয়টাকে আমরা দুইটি ভাগে বুঝতে পারি। নাম্বার ওয়ান, স্থির বস্তুর ক্ষেত্রে। বন্ধুরা, ধরো তোমার পড়ার টেবিলে একটি বই রাখা আছে। তুমি যদি তোমার হাত দিয়ে বইটিকে ধাক্কা না দাও, অর্থাৎ বল প্রয়োগ না করো, তাহলে কালকে সকালে কি দেখবে যে বস্তুটি নিজে থেকে অন্য রুমে চলে গেছে? কখনোই না। কারণ বস্তু যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় থাকতে চায়। এই পড়ার টেবিলে বইটা স্থির ছিল ও স্থিরই থাকতে চায়। তো এই যে স্থির ছিল, স্থির থাকার যে প্রবণতা, এটাকে বলা হয় স্থিতি জড়তা। তাহলে জড়তার একটি টাইপ আমরা পাইলাম, স্থিতি জড়তা। নাম্বার টু, গতিশীল বস্তুর ক্ষেত্রে। এটি আসলে আজকের ক্লাসের ইন্টারেস্টিং পার্ট। আমাদের যে নিউটনের প্রথম সূত্র, এটা বলতেছে যে একটি বস্তু যদি চলতে থাকে তাহলে সেটি সারা জীবন চলতেই থাকবে। কিন্তু বাস্তবে আমরা যদি একটি বল গড়িয়ে দিই তাহলে একটা পর্যায়ে কিন্তু বলটা থেমে যাবে। কেন থামে বলতে পারবা? কারণ এখানে ঘর্ষণ বা বাতাসের বাধা কাজ করে। যদি ঘর্ষণ বল বা বাতাসের বাধা কাজ না করত তাহলে কিন্তু এই বলটা গড়িয়ে দিলে সেটা সারা জীবন চলতেই থাকতো। বন্ধুরা, মহাশূন্যে যেখানে কোনো বাতাস নেই, কোনো ঘর্ষণ নেই, সেখানে যদি আমরা একটি ঢিল ছুঁড়ে দিই তাহলে সেটা কিন্তু সারা জীবন একই বেগে চলতেই থাকবে। এই যে দেখো, একটি সারা একটি গতিশীল বস্তু যে একই বেগে যে চলতেই থাকবে, এই চলতে থাকার যে প্রবণতা, মানে একটি গতিশীল বস্তুর যে গতিশীল থাকার যে প্রবণতা, এটাকে বলা হয় গতি জড়তা। তাহলে আমরা এখন জড়তার ২ টি টাইপ পাইলাম। জড়তার ২ টা টাইপ পাইলাম। একটা হইলো স্থিতি জড়তা। স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা। এটা হলো স্থিতি জড়তা। আরেকটা হইলো গতি জড়তা। তাহলে আমরা এসএসসি লেভেলে জড়তা ২ ধরনের পাইলাম। স্থিতি জড়তা, আই মিন স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা। আরেকটা হলো গতি জড়তা, আই মিন গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা। তাহলে জড়তা ২ ধরনের, স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে গতি জড়তা। ওকে, ডান। আমরা এখন রিয়ালিস্টিক ২ টা উদাহরণ দেখব। স্থিতি জড়তা এবং গতি জড়তা নিয়ে। ধরো তুমি একটি বাসের উপর দাঁড়িয়ে আছো। বাসটি হঠাৎ চলতে শুরু করলে
কি হয় বলো তো? তুমি পিছনের দিকে পিছনের দিকে হেলে পড়ো না বলো তো? কারণ তোমার শরীরের নিচের অংশ বাসের সাথে গতিশীল হলেও উপরের অংশ স্থিতি জড়তার কারণে আগের জায়গায় স্থির থাকতে চায়। এই জন্যই কিন্তু তুমি বাসটি চলা শুরু করলে পেছনের দিকে হেলে পড়ো। আবার বাসটি যখন হঠাৎ থেমে যায় তখন কি হয় বলতো? সামনের দিকে ঝুঁকে পড়ো। কারণ এতক্ষণ তুমি বাসের সাথে সাথে গতিশীল ছিলে। বাসটি থেমে গেলেও, স্থির হয়ে গেলেও তোমার শরীর গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্থিতি জড়তা এবং গতি জড়তার দুইটি রিয়ালিস্টিক এক্সাম্পল দেখলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস থেকে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা তিনটা পয়েন্টস বলতে পারি। পয়েন্ট নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার ওয়ানে আমরা বলতে পারি যে বস্তু মূলত বস্তু মূলত নিজে থেকে তার অবস্থা বদলাতে পারে না। বস্তু মূলত নিজে থেকে নিজে থেকে তার অবস্থা অবস্থা বদলাতে পারে না। পারে না, যেটা আসলে জড়তাকে মিন করতেছে। এই যে নিজে থেকে তার অবস্থা বদলাতে পারতেছে না, নিজে থেকে, যার জন্যই তো বস্তুটা স্থির বস্তু স্থিরই থাকতে চায়। তো এই ব্যাপারটা হচ্ছে জড়তা। ঠিক আছে? পয়েন্টস নাম্বার টু, সেটা হলো অবস্থা বদলাতে হলে বদলাতে হলে বল প্রয়োগ করতে হবে। কি বল? বাহ্যিক বল। অবস্থা বদলাতে হলে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান, বস্তু মূলত নিজে থেকে তার অবস্থা বদলাতে পারে না। আর পয়েন্ট নাম্বার টু, অবস্থা বদলাতে হলে অবস্থা বদলাতে হলে অবস্থা বদলাতে হলে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। কোন বস্তুর অবস্থা বদলাতে হলে বাহ্যিক বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। বাহ্যিক বল প্রয়োগ প্রয়োগ করতে হবে। পয়েন্ট নাম্বার তিন, সেটা হচ্ছে বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ না করলে, কি? বাহ্যিক বাহ্যিক বল প্রয়োগ না করলে না করলে বস্তুর বস্তুর ত্বরণ এবং মন্দন অথবা মন্দন, ত্বরণ বা মন্দন হবে জিরো। ত্বরণ বা মন্দন হবে 0 মিটার/সেকেন্ড। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর মধ্যে ত্বরণ বা মন্দন সৃষ্টি হবে না, অর্থাৎ বেগের পরিবর্তন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে দুইটা প্রশ্ন করছিলাম বা তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে একটি স্থির ফুটবল মাঠে একা একা পড়ে থাকলে সেটি সারা জীবন ওখানে পড়ে থাকেই কেন? তোমরা অবশ্যই উত্তরটা পেয়েছো যে এটি মূলত স্থিতি জড়তার কারণে হয়ে থাকে। ওকে। আবার একটি সাইকেল চালানো থামিয়ে দিলেও সেটি কিছু দূর গিয়ে থেমে যায় কেন? এর উত্তর পেয়েছো যে সাইকেলটা যে পথে চলতেছে ওই পথে ঘর্ষণ বল এবং হচ্ছে বাতাসের বাধার কারণে সাইকেলটা একটা পর্যায়ে থেমে গেছে। কিন্তু যদি বাতাসের বাধা এবং পথের ঘর্ষণ বল কাজ না করত, তাহলে কিন্তু সাইকেলটা সারা জীবন একই বেগে চলতেই থাকতো, যেটা মূলত গতি জড়তা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে বারবার বলতেছি বাইরে থেকে প্রয়োগ করা বল বা বাহ্যিক বল বা বাইরে থেকে প্রয়োগ করা বল, এই ব্যাপারটা আসলে কি? তো চলো এখানে আমি একটা সিম্পল গাড়ির পিক নিয়ে এসেছি। এখানে একটু যদি খেয়াল করো, এই যে গাড়িটা মনে করো, এই গাড়ির ভিতরে একজন লোক আছে।
এই গাড়ির ভিতরে একজন লোক আছে। ধরো একজন লোক আছে। তো এই লোকটা কি করতেছে? এই লোকটা গাড়ির ভিতরে একজন লোক আছে, হ্যাঁ? তো দেখো এরকম একজন লোক আছে। আমি ভালো আঁকতে পারি না। তো এই লোকটা এই লোকটা হইছে বল প্রয়োগ করতেছে এভাবে করে। তার হাত দিয়ে এই গাড়িটার উপরে এভাবে বল প্রয়োগ করতেছে। বন্ধুরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই বলের দরুন মনে করি এখানে সে এফ বল প্রয়োগ করতেছে। এফ পরিমাণ বল অজানা, সেটা যে কোনো ভ্যালু হইতে পারে। তো আবার তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই এফ বল প্রয়োগের দরুন এই গাড়িটার কি কোনো অবস্থার পরিবর্তন হবে বা বেগের কি পরিবর্তন হবে? না। কেন হবে না? কারণ এই বলটা বাহ্যিক বল না, অর্থাৎ বস্তুর উপরে মানে এই গাড়িটার উপরে বাইরে থেকে এই বলটা প্রয়োগ করা হয় নাই। এটা কিন্তু এই লোকটা হচ্ছে এই গাড়িটার ভেতরে বসেই গাড়ির দেয়ালের উপর বলটা প্রয়োগ করতেছে। তো এই বলটা হচ্ছে অভ্যন্তরীণ বল। এই বলটা হচ্ছে কি বল? অভ্যন্তরীণ বল। কেন? কারণ এখানে গাড়িটা হচ্ছে একটা বস্তু, আর ভিতরে বসে এই গাড়ির ভিতরে বসে এই গাড়ির ভিতরে বসে লোকটা বল প্রয়োগ করতেছে। এটা হচ্ছে অভ্যন্তরীণ বল। যার জন্য বস্তুর আসলে বেগের পরিবর্তন হবে না বা অবস্থার পরিবর্তন হবে না। অবস্থার পরিবর্তন হবে যদি বলটা বাইরে থেকে বলটা প্রয়োগ করা হয়। বাইরে থেকে কেমন বল প্রয়োগ করবে দেখো। আমরা যদি এরকম একটা বস্তু নিই, দেখো ধরো এরকম একটা বস্তু এরকম। তো এই বস্তুটার উপরে এই বস্তুটার উপরে আমরা কি করতেছি? এই বস্তুটার উপরে আমরা এভাবে করে দেখো বল প্রয়োগ করতেছি, মনে করো এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। এই বস্তুর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। বলতো এই বস্তুর উপরে যে আমি এফ পরিমাণ বলটা প্রয়োগ করতেছি, এই বলটা কি বস্তুর বাইরে থেকে প্রয়োগ করা হচ্ছে না? এই বলটার নাম হচ্ছে বাহ্যিক বল। এই বলটার নাম হচ্ছে বাহ্যিক বল। আর যেটার জন্য মূলত বস্তুর অবস্থার পরিবর্তন হবে বা বেগের পরিবর্তন হবে। আর এই যে দেখো গাড়ির ভিতরে বসে যে বলটা প্রয়োগ করতেছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ বল, যেটার জন্য গাড়ির বেগের বা অবস্থার কোনো পরিবর্তন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, নিউটনের প্রথম সূত্রটা আমি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে বাহ্যিক বল তথা বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, অর্থাৎ একটি বেগশূন্য বস্তু বেগশূন্যই থাকবে। আবার এই সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে, অর্থাৎ একটি নির্দিষ্ট বেগে চলমান বস্তু ওই নির্দিষ্ট, ধরো একটি বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে না, তাহলে ওই বস্তুটা 10 মিটার/সেকেন্ড বেগেই চলতে থাকবে। সোজা কথা, বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর বেগের পরিবর্তন হবে না, অর্থাৎ বস্তুর মধ্যে ত্বরণ বা মন্দন সৃষ্টি হবে না। সর্বোপরি কথা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, অর্থাৎ বস্তুর নিজের ক্ষমতা নাই তার বর্তমান অবস্থা পরিবর্তন করার। তো শিক্ষার্থী বন্ধুরা, সবশেষে যে ৩টা পয়েন্ট বললাম যে বস্তু মূলত নিজে থেকে তার অবস্থা বদলাতে পারে না, যেটা হচ্ছে জড়তা। অবস্থা বদলাতে হলে বাহ্যিক বল প্রয়োগ করতে হয়। বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর ত্বরণ বা মন্দন হবে 0 মিটার/সেকেন্ড স্কয়ার। তো আশা করি তোমরা হচ্ছে নিউটনের প্রথম সূত্রটাকে খুব ভালোভাবেই শিখতে পারছো এবং এখান থেকে একটা পদার্থের একটি ধর্ম সম্পর্কে ধারণা লাভ করতে পারছো, সেটা হচ্ছে জড়তা। আর এই জড়তা ২ রকমের, স্থিতি জড়তা, গতি জড়তা। তবে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে পড়বা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক বা ঘূর্ণন জড়তা। ওইটা হচ্ছে অন্য টাইপ, বাট এসএসসি লেভেল পর্যন্ত জড়তা মূলত ২ ধরনের। একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা গতি জড়তা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।